হচ্ছে না ঠিকঠাক, এবং সেই সিচুয়েশনটাকে বলে নেস। তাহলে ব্রেথলেসনেস মানে শ্বাসকষ্ট, সোজা কথায় শ্বাসকষ্ট বা ডিসনিয়া বলে, ঠিক আছে। শ্বাসকষ্ট, এয়ার হাঙ্গার মানে শরীরে অক্সিজেনের পরিমাণ কম, বাইরে থেকে বেশি অক্সিজেন সে যখন নিতে যাবে তখন তার ব্রেথলেসনেস কন্ডিশনটা তৈরি হবে। এটা কিন্তু এই যে ব্রেথলেসনেস বা কাফ যেটা আছে সিলেবাসে, এগুলো কিন্তু রোগ নয়, এগুলো হচ্ছে কোনো ভাইটাল রোগের সিমটম। ব্রেথলেসনেস আমি যদি ধরি যে অ্যাজমার একটা সিমটম হচ্ছে ব্রেথলেসনেস, বা নিউমোনিয়া বা প্লুরাল ইফিউশন যদি বলি রোগের নাম, তাহলে ব্রেথলেসনেস হচ্ছে আমার একটা সিমটমের নাম। যাই হোক, ব্রেথলেসনেস কোন কোন কন্ডিশনে হয় বা কোন কোন ইয়েতে কি কি কারণে হচ্ছে বা কি সিমটম দেখা দিচ্ছে সেগুলো আমরা লিখব এক এক করে, ঠিক আছে। তাহলে প্রথমে ডেফিনেশন লিখুন। ইট ইজ এ সাবজেক্টিভ সেন্সেশন, মানে যে যার হয় সেই জানে কষ্টটা কি। এটাকে ওই জন্য এটাকে বলে সাবজেক্টিভ সেন্সেশন অফ difficult or uncomfortable breathing. It is a subjective sensation of difficult or uncomfortable breathing. Uncomfortable breathing. সে নর্মালি যেভাবে নিচ্ছিল সেইভাবে ঠিক তার পোষাচ্ছে না, তার হচ্ছে না, ঠিক আছে। সেই জন্য তার কষ্টটা সেই বুঝছে, তাই এটাকে সাবজেক্টিভ সেন্সেশন বলে। এবার আমাদের কেস টেকিংয়ের মধ্যে রেসপিরেশন বলে একটা পয়েন্ট আছে, সেই রেসপিরেশন পয়েন্টের মধ্যে এই জিনিসগুলো আসছে। একটা জেনারেল সার্ভের মধ্যে একটা পয়েন্ট রেসপিরেশন থাকে অথবা ব্রিদিং থাকে, আর একটা সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে সিস্টেম ওয়াইজ কার্ডিওভাস্কুলার সিস্টেমে আমি ইসিজি বা হার্ট রেট কি পেলাম ওখানে লিখলাম, রেসপিরেটরি সিস্টেমের মধ্যে এই ব্রেথলেসনেস ওইখানটা ঢুকবে তখন আমরা কেস টেকিং করি, ঠিক আছে। সিস্টেম ওয়াইজ তখন এই ব্রেথলেসনেস কথাটা লিখতে হবে। তাহলে ওইটা হচ্ছে কেস টেকিং এর আন্ডারে এই দুটো পার্টের মধ্যে এইটা ঢুকছে, অথবা প্রেজেন্ট কমপ্লেনে এটা আসছে, মানে এখন বর্তমান সমস্যা যেটা এই ব্রেথলেসনেস লেখা যাচ্ছে, ঠিক আছে। নেক্সট প্যারা করে লিখুন, অফেন ডেসক্রাইবড অ্যাজ, অফেন ডেসক্রাইবড অ্যাজ, কখনো কখনো এটাকে আরো অনেকগুলো টার্মে আমরা লিখি বা আমরা আমাদের এইভাবে লেখা যায়। often described as shortness of breath, shortness, shortness, shortness of breath, এটা একটা ভাবে লেখা যায়। কমা দিয়ে লিখুন এয়ার হাঙ্গার, এয়ার হাঙ্গার, এয়ার হাঙ্গার, or inability to get enough air, inability to get enough air, এবারে causes,
ট্রাভেল, এই ব্রিদিং ট্রাভেলটা শুধুই যে আমাদের মানে লাংস থেকে হবে তা কোনো মানে নেই, এটা হার্ট থেকেও হয়, ঠিক আছে, যেটাকে কার্ডিয়াক অ্যাজমা বলে, ঠিক আছে, হার্ট থেকে হয়, হার্ট ফেলিওর হয়ে হয়, মানে হার্ট অ্যাটাক হলেও শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে যেহেতু অক্সিজেন ইয়ে করতে পারছে না। তো সেই কন্ডিশনগুলো লিখবো। প্রথমে আমরা কজেসের মধ্যে বড় হাতের এ দিয়ে লিখুন রেসপিরেটরি কজ, রেসপিরেটরি কজ। 1 নম্বর, এর মধ্যে 1 নম্বর 2 নম্বর করে লিখবেন। এটা হচ্ছে অ্যাজমা, ASTHMA, অ্যাজমা, ASTHMA। 2 নম্বর যেটা ক্রনিক, এটা খুব কমন, যেটা করোনায় ছিল, COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ক্রনিক অবস্ট্রাকটিভ pulmonary disease, chronic obstructive COPD বলে, COPD, এটা করোনার খুব কমন একটা সিম্পটম। ক্রনিক মানে বহুদিন ধরে ভুগছে, অবস্ট্রাকটিভ মানে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে কিছু একটা অবস্ট্রাকশন হচ্ছে, যেটা মিউকাস হয়ে হোক, কোনো টিউমার হয়ে হোক, প্লুরাল হয়ে হোক, যে কোনো ভাবেই আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টটা এরকম চিপে যাচ্ছে, অবস্ট্রাকশন হচ্ছে, সেখানে কিছু থেকে অবস্ট্রাকশন হচ্ছে, অবস্ট্রাকশন মানে বাধা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। পালমোনারি মিন্স হচ্ছে লাংস, লাংসকে আমরা পালমোনারি বলে থাকি, তার রোগ। 3 নম্বর নিউমোনিয়া, 3 নম্বর হচ্ছে নিউমোনিয়া, TNEUMONIA, নিউমোনিয়া। 4 নম্বর খুব মারাত্মক, যেটা পালমোনারি এম্বলিজম, ঠিক আছে, পালমোনারি এম্বলিজম, পালমোনারি এম্বলিজম। এম্বলিজম মানে কি? এম্বলিজম মানে হচ্ছে জমাট রক্ত, আমাদের সার্কুলেশনের মধ্যে অনেক সময় আর বেশি ভাঙে এবং সেটা জমে যায়, সেই জমাট রক্তকে এম্বলিজম বলে, ঠিক আছে। এবার আমাদের লাংসের মধ্যে যে সার্কুলেশন হয় বা আর্টারিগুলো ভাগ হয়, এগুলো কিন্তু খুব সূক্ষ্ম এবং এর মধ্যে মানে বড় নালীতে বেরিয়ে যাবে, কিন্তু যখনই ওটা ভাগ হয়ে সরু নালী যে ভাগ হচ্ছে তখন ওর দিকে আটকে যায় এবং তার মধ্যে ব্লাড এগোতে পারে এবং সেখান থেকে এম্বলিজম বা থ্রম্বোএম্বলিক ডিজিজ তৈরি হয়, ঠিক আছে, এটাকে বলে পালমোনারি। এবার লাংসের মধ্যে হলে পালমোনারি এম্বলিজম, কিডনির মধ্যে হলে রেনাল এম্বলিজম, ঠিক আছে, হার্টের মধ্যে হলে করোনারি এম্বলিজম, এবং অর্গানের মধ্যে এটা ভাগ হয়। তারপরে নেক্সট পয়েন্ট প্লুরাল ইফিউশন, প্লুরাল ইফিউশন, জল জমা কোথায়? সেরাস ফ্লুইড জমা কোথায়? প্লুরার মধ্যে, যে সেরাস ক্যাভিটি আছে তার মধ্যে ইনফেকশন হয় এবং সেখানে জল জমে। এবার যখন এরকম লাংসটা থাকে, এবার এইখানে তো আমাদের প্লুরাটা আছে, প্লুরাটা এরকম হয়ে থাকে, তো এই যে দুটো কোণ, এইখানে ডায়াফ্রাম থাকে তলায়, এই যে দুটো কোণ এইখান থেকে জমতে শুরু করে, এখান থেকে জমতে জমতে এবার উপর দিকে ওঠে, ফার্স্টে এই তলা ভরে যায়, তারপর দুপাশ এরকম করে বাড়তে থাকে এবং লাংসের জায়গাটা ছোট হতে থাকে এবং এখানটা ফুলে যায় এবং ব্যথা হয়, উঠতে বসতে সব জায়গায় কিন্তু তার কষ্ট হয়। এই জায়গাটা এরকম করে এক্সরেতে পুরো সাদা, এখানটা পুরো সাদা দেখা, জল জমাটা কালো কালো সাপ সাপ হয়, না জল জমলে জল জমাটা সাদা হয়ে যায়।
হাড়গুলো এক্সরেতে আমরা হাড় আটকাবে, আর কিছু ফরেন বডি বা জল কনসলিডেশন হলে মানে শক্ত হয়ে গেলে এগুলো আটকাবে, আর এয়ার যেখানে ফাঁকা ওদিক দিয়ে বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার যখন আপনি এরকম করে আপনার হাড়গুলো দেখা যাবে, হাড়গুলোতে আটকে যাবে এরকম করে, আর এর ফাঁক দিয়ে এয়ার ঢুকে যাচ্ছে, তার মানে পরিষ্কার। এখানটা কালো এবং পরিষ্কার, শুধু লিপগুলো দেখা যাচ্ছে, তার মানে লাং একদম ওকে। এবার আটকায় কোনখানে? এখানে হার্ট আটকাবে। এবার হার্টের ওপরে, হার্টটাতে এখানে ব্লাড আছে, ব্লাড তো সে সার্কুলেট করে, এখানটা তো আর বেরিয়ে যাবে না, হাওয়া নেই তো, এখানে তো পুরো সলিড, সেই জন্য এখানটা আটকাবে। এইখানে এই ওপরে অনেক ইয়ে থাকে, গ্ল্যান্ড থাকে এইখানটা, এইগুলো হিলার গ্ল্যান্ড বলে, এই হিলার গ্ল্যান্ড গুলো এখানে দেখুন আটকাবে, আর বাকি পোর্শন গুলো মানে সুস্থ যদি হয় তাহলে। এবার সারা লাং জুড়ে যদি আপনার এক্সিবিশন থাকে সাদা, আর যদি কনসলিডেশন হয় তাহলে এরকম ছোপ ছোপ, এরকম মাঝে মাঝে এরকম ছোপ ছোপ দেখাবে। ঠিক আছে, এরকম ভাবে ওই এক্সরেতে এগুলো ওঠে। আর একটা হচ্ছে নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স, নিউমোথোরাক্স মানে এই লাংসের মধ্যে বেশি এয়ার জমে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে নিউমোথোরাক্স, এটাকে বলে ইনফেকশনের সাথে এয়ার বেশি জমে যাচ্ছে, তখন নিউমোথোরাক্স হচ্ছে। হয়ে গেল, এটা হচ্ছে রেসপিরেটরি। এবং প্লুরাল ইনফিউশনে যে রসটা জমে একদম একদম কিরকম হলুদ হলুদ, যখন সিরিঞ্জে করে পেছন দিয়ে বার করে, দুটো রিপসের মাঝে ঢোকায়, ঢুকিয়ে ওটাকে বার করে এইখান থেকে, এইখান থেকেই বার করে, তলা থেকে বার করলে কি হয়, উপর থেকে এটা নেমে যায়, ওটাকে পুরো বার করে। এখন ওই মুখটায় ক্লিপ আছে, ওটার সাথে আবার ওই ব্লাডারের সাথে কানেকশন আছে। ঠিক আছে, প্রথমে এটা খুলে, এটা ব্লাডারটাকে অফ করে, মানে ওই নালীটাকে অফ করে, আর সিরিঞ্জেরটা খুলে দেয়। এবার এটা টানলাম, এরকম করে টানলাম, এটা টানলাম, আমার সিরিঞ্জটা ভরে গেল, দিয়ে এটা ঘুরিয়ে দিয়ে আবার চাপলে ওটা চলে যাচ্ছে ব্লাডারে। তাহলে আমাকে বেশিবার সিরিঞ্জটা ঢোকাতে হচ্ছে না। আগে কিন্তু বেশিবার ঢোকাতে হতো, ওই সিস্টেম ছিল না। এখন ওই সিস্টেমটা হওয়াতে একবার ঢুকলে আমার দুটো কাজ হয়ে যাচ্ছে। তাহলে আবার খুলে দিয়ে আবার টানলাম, আবার ওটা ঘুরিয়ে দিয়ে এদিকটা বন্ধ করে দিলাম, আর এটা চলে গেল, আবার পুশ করলে এটা ব্লাডারে চলে গেল। এই একটা সুবিধা। না ওখানে দরকার, ওখানে একটু স্পিড লাগিয়ে দেয়, ইনফেকশনের বিটাডাইন দিয়ে পরিষ্কার করে ওটা বার করা যায়। না, আগে বিটাডাইন দিতে হবে, দিয়ে একটু শুকিয়ে তারপর ঢোকাতে হবে, আবার বের করে আবার এখনো হয় স্যার বিটাডাইন তো অ্যান্টিসেপ্টিক। হ্যাঁ, এটা পেইনফুল তো স্যার, পেইনফুল, ওই যেমন একটা সিরিঞ্জ ঢোকানো যাবে, একটা সিরিঞ্জ ঢোকানো যাবে। চ্যানেল যদি বড় করে দিই, চ্যানেল করতে যেরকম ব্যথা সেরকম ব্যথা। এই হয়ে গেল রেসপিরেটরি। এবার কার্ডিয়াক কজ দিয়ে কার্ডিয়াক কজ, হ্যাঁ, এই হচ্ছে রেসপিরেটরি কজ লিখলাম। এবার বি হচ্ছে কার্ডিয়াক কজ। কার্ডিয়াক কজের মধ্যে 1 নম্বর হার্ট ফেলিওর, এলভিএফ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর। কি স্যার কি বললেন? হার্ট ফেলিওর বা লেফট ভেন্ট্রিকুলার, হার্ট ফেলিওর মানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওরটি বোঝায়। লেফট ভেন্ট্রিকুলার যদি কাজ না করে তাহলে সারা শরীরে ব্লাডটা যাচ্ছে না, সেখান থেকে হাইপোক্সিক কন্ডিশনটা তৈরি হয়। হার্ট ফেলিওর ব্র্যাকেটে এলভিএফ, লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ব্র্যাকেটে এলভিএফ। 2 নম্বর ইসচেমিক হার্ট ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ, ইসচেমিক হার্ট ডিজিজ।
মানে হচ্ছে কোনো স্টেনোসিস তৈরি হচ্ছে আমাদের হার্ট মাসেলে, কিন্তু অক্সিজেন কম যাওয়াকে বলে ইসকেমিক হার্ট ডিজিজ। মাইট্রাল স্টেনোসিসে হয়, অ্যাওরটিক স্টেনোসিসে হয়। মাইট্রাল মাইট্রাল মানে অ্যাওরটিক এবং মাইট্রাল দুটোই কিন্তু অক্সিজেনের দিকে, তাই তো? অক্সিজেনের দিকে মানে বাঁ দিকে। আর এদিকটা ট্রাইকাস্ট্রিক আর পালমোনারি। এবার এইদিকে যদি গন্ডগোল হয় ভালভে, তাহলে অক্সিজেন ফ্লো হচ্ছে না ঠিক মতো। দেখুন হয়ে গেল, কার্ডিয়াক কজ হয়ে গেল। দুটোই এটা কাটে। কি স্টেন বসানো হয়? হ্যাঁ, স্টেনোসিস হলে স্টেন লাগবে। আদার কজেস সি দিয়ে। এটা স্যার দুটোই সি আলাদা প্রসেস। সি আদার কজেস অ্যানিমিয়া, 1 নম্বর অ্যানিমিয়া। 2 নম্বর ওবেসিটি, শরীর ভারী হয়ে যাওয়া, ফ্যাট জমা শরীরে, তাহলে হার্ট বড় হয়ে যাবে, ডায়াবেটিস হবে, ফ্যাট জমবে, ওবেসিটি। 3 নম্বর মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যাসিডোসিস এসআইএস না সিআইএস? এস অ্যাসিড, হ্যাঁ এসআইএস, অ্যাসিডোসিস। এটা ডায়াবেটিক রেনাল ফেলিওর হয়। ব্র্যাকেটে লিখে রাখুন মেটাবলিক অ্যাসিডোসিস। এটা ব্র্যাকেটে লিখে রাখুন ডায়াবেটিক রেনাল ফেলিওর, ডায়াবেটিক রেনাল ফেলিওর। অ্যাসিডোসিস একটা হয় আর একটা অ্যালকালোসিস হয়, দু রকম হয়। অ্যাসিডোসিসের ক্ষেত্রে এটা হয়, এটা অনেক মেকানিজম আছে এগুলো ঘটার। স্যার অ্যাংজাইটি থেকেও তো এগুলো হতে পারে, হ্যাঁ, অ্যাংজাইটি থেকে হয়, ওটা এরকম হয়ে সাইকোলজিক্যাল। হঠাৎ করে খুব মানুষ রেগে গিয়ে উত্তেজিত হয়ে হার্ট অ্যাটাক হয়ে গেছে। দেখুন, হ্যাঁ অবশ্যই সাইকোলজিক্যাল। বলছি স্যার ডায়াবেটিকের ক্ষেত্রে কিভাবে ফেলিওর হয়? ডায়াবেটিকে হয়, এখন বোঝাতে গেলে আমার অনেকক্ষণ টাইম লেগে যাবে। মানে ডায়াবেটিসে রেনাল ফেলিওর হচ্ছে, ডায়াবেটিসের জন্য রেনাল Diabetes বেশি হলে। রেনাল ফেলিওর মানে কিডনি ফেলিওর। কিডনি ফেলিওর। ডায়াবেটিস হয়ে যাবে। এখন লিখুন সাইকোলজিক্যাল, ওই লিখুন অ্যাংজাইটি ডিসঅর্ডার বা প্যানিক অ্যাটাক, ব্র্যাকেটে লিখুন বা ড্যাশ দিয়ে লিখতে পারেন। প্যানিক অ্যাটাক বা অ্যাংজাইটি ডিসঅর্ডার, এগুলো সাইকোলজিক্যালের মধ্যে পড়ছে। এটা সাইকোলজিক্যাল। আপনি এটা বললেন। এটা হয়ে গেল কজ। এবার সিমটমস বা ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার কি লক্ষণ দিচ্ছে? 1 নম্বর লিখুন র্যাপিড, র্যাপিড কমা দিয়ে শ্যালো ব্রিদিং, র্যাপিড RAPID, র্যাপিড কমা দিয়ে শ্যালো SHALLOW, শ্যালো গভীর, SHALLOW, শ্যালো ব্রিদিং। 2 নম্বরে চেস্ট টাইটনেস, চেস্ট টাইটনেস, টাইটনেস, টাইটনেস TIGHT,
চেপে ধরেছে। 3 নম্বর ইউজ অফ অ্যাক্সেসরি মাসেল অফ রেসপিরেশন, ইউজ অফ অ্যাক্সেসরি এ ডবল সি ডবল এস ওয়ান ওয়াই, accessory muscle of respiration, accessory muscle of respiration, of respiration। এই আমাদের এই গলায় আছে, এরকম করলে যেরকম হয়, এরকম করলে এই মাসেলগুলো সব বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এগুলো প্রমিনেন্ট হয়ে যায় মাসেলগুলো, এগুলোকে বলে অ্যাক্সেসরি মাসেল। তারপর আমাদের ইন্টারকস্টাল মাসেলগুলো অ্যাক্সেসরি মাসেল, এগুলো বেশি ইউজ হয়। 4 নম্বর হুইজিং, ঘসঘসে একটা আওয়াজ, রেসপিরেশন, যেটাকে বলে হুইজিং, WHEEZING, WHEEZING, হুইজিং, একটা ঘসঘসে আওয়াজ, মানে শ্বাস নিচ্ছে এবং ছাড়ছে, বুকে একটা ঘসঘসে আওয়াজ বা গলায় একটা আওয়াজ। আমাদের লিখুন কাফ অর স্পুটাম প্রোডাকশন, কাফ COUGH, কাফ অর স্পুটাম, তুতু, মুখে তুতু আসছে, SPUTUM, কাফ অর স্পুটাম প্রোডাকশন। নেক্সট যেটা, রাত্রিতে বেশিরভাগ এই শ্বাসকষ্টটা শুলে হয়, এটাকে বলে নকটার্নাল ডিসনিয়া, ঠিক আছে? এবং এটা মানে খেপে খেপে হয়, মানে আক্ষেপ জনিত বা খেপে খেপে হয় বলে এটাকে প্যারক্সিজমাল বলে। এটা লিখুন প্যারক্সিজমাল। কি বললেন? নকডাউন। তার আগে যেটা বললেন ওটা কি বললেন? না না, নকটার্ন বললেন না, কি বললেন ওটা? তারপর লিখছে আচ্ছা আচ্ছা, ওটা লিখছি। নকটার্নাল ডিসনিয়া, প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া। স্যার এটা তো কমন নাকি? কমন নয়, মানে খুব কমই হয় এটা, এটা কার্ডিয়াক কজে বেশি হয়, হার্ট জনিত সমস্যা এর সাথে থাকলে, মরবিডিটি যদি হার্টের এর সাথে থাকে তবে এটা দেখা যাবে প্যারক্সিজমাল নকটার্নাল ডিসনিয়া। সব ক্ষেত্রেই যে রাতে এরকম শ্বাসকষ্ট হবে তা নয়। তারপরে নেক্সট ফ্যাটিগ, অবসাদ, FATIGUE, ফ্যাটিগ অ্যান্ড প্যালপিটেশন, ফ্যাটিগ অ্যান্ড প্যালপিটেশন, খুব ধড়ফড় করে, অবসাদ এবং খুব ধড়ফড় করে, আর পাচ্ছি না বলে দুঃখ করে বসে যায়, একটু কাজ করলেই তার সমস্যা তৈরি হয়। আর একটা যেটা লাস্ট পয়েন্ট, এটা হয়েছে এবার কি হচ্ছে, অক্সিজেনের যদি সিভিয়ার ডেফিসিয়েন্সি হয় তাহলে আস্তে আস্তে নীল হয়ে যাবে। যদি এই নীল হওয়া শুরু হয় তাহলে কিন্তু মানে খুব কুইক অ্যাকশন নিতে হবে তাকে বাঁচানোর জন্য, অক্সিজেন দিতে হবে সঙ্গে সঙ্গে যদি এইরকম সমস্যা তৈরি হয়। এটাকে বলে সায়ানোসিস, ঠিক আছে? নেক্সট পয়েন্ট লিখবো সায়ানোসিস, আগে নাক মুখ এগুলো নীল হতে হতে পুরো শরীরটা নীল হয়ে যাবে। সেন্ট্রাল সায়ানোসিস থেকে পেরিফেরাল সায়ানোসিস তৈরি হয়। স্পেলিংটা কি স্যার? CYANOSIS, CYANOSIS, ব্র্যাকেটে লেখো ইন সিভিয়ার কেস, ব্র্যাকেটে লেখো ইন সিভিয়ার কেসেস, খুব বাড়াবাড়ি হলে ইন সিভিয়ার কেসেস। এবার হচ্ছে এটা ক্লিনিক্যাল ফিচারটা হয়ে গেল। এবার ডায়াগনোসিস কিভাবে করব? ডায়াগনোসিস একটা ক্লিনিক্যাল হিস্ট্রি নেব, কেস টেকিং করব, ক্লিনিক্যাল হিস্ট্রি নেব, আর একটা ইনভেস্টিগেশনের মাধ্যমে হবে। টেকিং এন্ড ক্লিনিক্যাল তাহলে ইনভেস্টিগেশন। প্রথম বড় হাতে এই দিয়ে লিখুন ডায়াগনোসিস, এটাই করেছেন।
এবার বড় হাতের এ করে নিলাম হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন, হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে ড্যাশ দিয়ে অনেকগুলো ধাপে আমরা এইগুলো করি। একটা হচ্ছে অনসেট, হঠাৎ করে হয়েছে না, বহুদিন ধরে হচ্ছে, এটা দেখি। অনসেট, হ্যাঁ, ONSET এর মধ্যে অনসেট, কমা দিয়ে লেখো ডিউরেশন, কতক্ষণ এই সমস্যাটা থাকে, ডিউরেশন। তারপরে প্রোগ্রেশন, PRO, প্রোগ্রেস থেকে ION, প্রোগ্রেশন, ডিউরেশন, প্রোগ্রেশন, আমাদের হচ্ছে রিলেশন টু এক্সারশন। রিলেশন টু এক্সারশন, হাঁটাচলা করলে হয় না সিঁড়িতে উঠলে হয় না, রিলেশন রিলেশন টু এক্সারশন, EXERTION, এক্সারশন, শরীরে মুভমেন্টের উপরে কি রিলেশন আছে এই কাজ করতে, সেইটা। আর অ্যাসোসিয়েটেড সিমটমস, আমাদের অ্যাসোসিয়েটেড সিমটম, এর এই সমস্যার সাথে আর কি কি সিমটম দেখা দিচ্ছে। বুক ধড়ফড় বা বুকে যন্ত্রণা হতে পারে, হ্যাঁ, কিডনি ডিজিজ হতে পারে, ঠিক আছে, স্ট্রোকের হিস্ট্রি থাকতে পারে, হার্ট ফেলিওরের হিস্ট্রি থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড সিমটম বা হিস্ট্রি। এটা হয়ে গেল হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল এক্সামিনেশন। এবার ডি দিয়ে দেখুন ইনভেস্টিগেশন। এক নম্বরে ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের মধ্যে CBC, CBC তো কার্ডিওভাস্কুলার, ওটা ব্লাডে, কার্ডিওভাস্কুলার কাউন্টিং ব্লাড, CBC আর ABG। এবিজি কমা দিয়েছে CBC অ্যানিমিয়া, ইনফেকশন, এগুলোর জন্য। ABG হচ্ছে অক্সিজেন অ্যাসিডোসিস বা হাইপোক্সিমিয়া। এই দুটোই শুধু ব্লাড টেস্ট। আর 2 নম্বর চেস্ট এক্সরে, চেস্ট এক্সরে অবলিক দিয়ে CT চেস্ট, চেস্ট CT চেস্ট, CT স্ক্যান করবো টেস্টে অথবা এক্সরে করবো, ঠিক আছে, CT চেস্ট। গ্যাস দিয়ে লাং প্যাথোলজি জানার জন্য, লাং প্যাথোলজি, এটা কিসের মধ্যে নাম ওইটা ইনভেস্টিগেশন এগুলো করা হয় লাং প্যাথোলজিটা জানার জন্য। প্যাথোলজি মানে কি, নর্মালটা নেই, তাই তো, নর্মালটা না হলেই তো প্যাথোলজি, ফিজিওলজি না হলে তো প্যাথোলজি নেই। তাহলে লাংসের প্যাথোলজিটা জানবার জন্য, এবার নিউমোনিয়া, ইনফিউশন, এগুলো জানবার জন্য। এটা চেস্ট এক্সরেটা পার্ট। নেক্সট পয়েন্ট ECG, এটা হার্টের জন্য ECG আর ইকোকার্ডিওগ্রাফি। ECG, ECG and echocardiography. Echocardiography এবার দু রকমের, এটা হচ্ছে ড্যাশ দিয়ে কার্ডিয়াক কজ থাকবে, কার্ডিয়াক ফর কার্ডিয়াক কজ, ফর কার্ডিয়াক কজ। নেক্সট স্পাইরোমেট্রি, স্পাইরোমেট্রি, SPIROMETRY,
এটা এমনিও প্র্যাকটিস করা যায় লাং ক্যাপাসিটি বাড়ানোর জন্য। এটা ডেলি কোনো মানে কোনো সুস্থ মানুষেরা করতে পারে। মানুষেরাও করতে পারে, বা কোনো এক সময় হয়েছে সেইটা রিকভারের জন্য। সবথেকে ভালো স্যার বেলুন ফোলানো। নেক্সট হচ্ছে সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি। সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি, সিটি পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি, এনজিআইও অ্যাঞ্জিওগ্রাফি। তাহলে পালমোনারি অ্যাঞ্জিওগ্রাফি মানে তার সিটি স্ক্যান হচ্ছে, মানে হার্টের লাংসের মধ্যে যে সার্কুলেশন ভেসেল, সেই ভেসেলের গ্রাফি হচ্ছে। এইখানে কি হবে, পালমোনারি এম্বোলিজমটা হবে, ফর পালমোনারি এম্বোলিজম, ফর পালমোনারি এম্বোলিজম। আর লাস্ট হচ্ছে পালস অক্সিমেট্রি, যেটা আমরা আঙুলে দিয়ে দেখি অক্সিজেন স্যাচুরেশন, ওইটা পালস অক্সিমেট্রি। ফর অক্সিজেন স্যাচুরেশন এটাই জানা যায়। পালস অক্সিমেট্রি, পালসটাও দেখা যায়, আর অক্সিজেন স্যাচুরেশনটাও ফর অক্সিজেন স্যাচুরেশন। স্যাচুরেশন ম্যানেজমেন্ট। তুমি দেখো জেনারেল হেডিং কর, জেনারেল প্রিন্সিপাল। জেনারেল প্রিন্সিপাল মানে আমরা কিসের জন্য আমরা ম্যানেজমেন্ট করব, তাহলে আমাদের কজ বার করতে হবে, তাহলে কজ অনুযায়ী কিন্তু আমরা এগোবো, তাই তো? এর মধ্যে 1 নম্বর লিখুন, ট্রিট আন্ডারলাইন কজ, ট্রিট আন্ডারলাইন কজ, ট্রিট আন্ডারলাইন কজ। যদি দেখা যায় যে একটা বাচ্চা যদি পয়েন্ট পেয়ে যায়, তার তো শ্বাসকষ্ট হবে, সেটা আর এটা আলাদা। ট্রিট আন্ডারলাইন কজ। 2 নম্বর লিখুন, রিলেটিভ সিমটমস, রিলেটিভ সিমটমস। তার সাথে কি সিমটম দেখা যাচ্ছে সেটা আমাকে আগে এটা প্রিন্সিপাল আমাদের ম্যানেজমেন্টের। সিমটম কি দেখা যাচ্ছে আর কজ কি থাকছে, কজ জানতেই হবে। যে কোনো রোগের ডায়াগনোসিস করতে গেলে কজ আমাকে জানতেই হবে, যে করি হোক, নাহলে ট্রিটমেন্ট হবে না। এবার হচ্ছে ইমিডিয়েট সাপোর্টিভ কেয়ার। নেক্সট, এটা জেনারেলটা হয়ে গেল। এবার ইমিডিয়েট সাপোর্টিভ কেয়ার মানে সঙ্গে সঙ্গে আমাকে এই পেশেন্টকে কি দিতে হবে যাতে ও একটু রিলিফ পায়। ইমিডিয়েট সাপোর্টিভ কেয়ারের মধ্যে 1 নম্বর O2 থেরাপি, অক্সিজেন দিতে হবে, O2 থেরাপি করতে হবে। আরেকটা ভাবে লেখা যায় O2 সাপ্লিমেন্টেশন লেখা যায়, একটা O2 ইনহেলেশন লেখা যায়, এর সাথে ওই একই কথা। একই কথা। O2 ইনহেলেশন দেওয়া যাবে, O2 লেখা যাবে, O2 সাপ্লিমেন্টেশন লেখা যাবে, বা O2 থেরাপি, একই কথা। এটা হচ্ছে যদি আমরা হাইপক্সিক কন্ডিশন হয়, তাহলে হাইপক্সিক কন্ডিশন আমরা পালস অক্সিমিটার পেয়ে যাচ্ছি। তাহলে ওখান থেকে আমার এই যে উঁচুতে বেড়াতে গিয়ে শ্বাসকষ্ট হয়, তো ওখানে যদি আমি পালস অক্সিমিটার দেখতে পাবো অক্সিজেন কমে যাচ্ছে, তখন তাকে গ্যাস ওই যে ছোট যে সিলিন্ডার গুলো ওগুলো বয়ে নিয়ে মানে কর্পূর নিয়ে যায়, মানে কর্পূর দিয়ে আসে কপুরে কি পাহাড়ে গেলে গ্যাস ওটা ওখানে যদি ওই বাইরে সিকিম দিকে গেলে পারে না, অক্সিজেনও থাকে। অক্সিজেন দিতেই হবে তাকে। অক্সিজেনও থাকে, কিন্তু এবং কর্পূরটা নিয়ে গেলে ইয়ে বলে দেয় যে
আপনার শ্বাসকষ্টটা বাইরে পুকুরে করে সেলফি কিছু তোলা যাবে না পুকুরে করলে অক্সিজেন নিতে গেল তাহলে প্রবলেম হয় না পুকুরটাতেই হয়ে যায় ওই জায়গায় जो है প্রবলেম ऑक्सीजन सप्लीमेंट भी इलेक्ट्रॉल पाउडर ऑक्सीजन सप्लीमेंट भी है রেসপিরেটরি প্রবলেম যদি কারণ ইমিডিয়েট মানে অক্সিজেন ওই সিলিন্ডার মুখে ধরতেই হবে ইমিডিয়েট একদম ইয়ে করা থাকে মানে একদম কমে গেলে তখন আরে নিয়ে যায় ওষুধ। ছট করে নেমে যাবে আপনি বুঝতে পারবেন না ছট করে পড়ে যাবে টাইম দেবে না আপনাকে ওইখান থেকে আবার নিচে নেবে হসপিটালে যা যেতে যেতে শেষ ওইখানে এই কিছুদিন আগে একটা ইয়ে দেখাচ্ছিল না ফেসবুকে একটা মহিলা সেই শাড়ি টাড়ি পরে এই কি ফটো টটো তুলতে গেছিল দিয়ে তার অবস্থা খারাপ ওই ভেতরে বাসে ঢুকিয়ে আবার তাকে আবার অক্সিজেন দিয়ে ঠিক হয়েছে ছবি দেখাচ্ছি মানে ওটাও করা চাই আবার এটা হয়ে গেলে সেটারও ছবিটা পোস্ট করতে হবে যে কি অবস্থাটা হচ্ছে এখন তো সিস্টেম একদিক দিয়ে ভালো একদিক দিয়ে যেটা ভালো যেটা করলো সেটা হচ্ছে যারা পরবর্তী করতে যাবে তাদের জন্য একটা অ্যালার্মিং নোটিস সত্ত্বেও স্যার করবে হ্যাঁ এটা একটা পোকা স্যার নোটিফিকেশন তাহলে ওটু থেরাপি ই হাইপক্সি বেশি কাম না ই ওখানে লিখুন ওটু থেরাপি ই হাইপক্সি হাইপক্সিং মানে অক্সিজেন কমে যাওয়া লাগে কি বললেন হাইপক্সিক কন্ডিশন দু নম্বরে পজিশনিং ঠিক হয়ে শুলে হবে না এই পেশেন্টকে ঠিক হয়ে শোয়ানো যাবে না কিছুটা মানে ইয়ে করতে হবে কি বলে তাহলে পেছনে কিছু বালিশ টালিশ দিয়ে ইয়ে করতে হবে পজিশনটা হচ্ছে উঁচু রাখো। সব থেকে ভালো তো মানে হাঁটু মুড়ে বসে এরকম ওটা তো আপনার অ্যাজমা বা সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে ওরকম হয় এবং ওর ক্ষেত্রে পিজিয়ান চেস্ট হয় মানে এইখানটা এরকম হয়ে যায় পিজিয়ান চেস্ট পায়ের আর বুকের মধ্যে এবং প্রচণ্ড মানে এইরকম করে সেই শেয়াল যেমন ডাকে ঠিক সেই রকম ভাবে মুখটা হাঁ করে উপর দিক দিয়ে তো ইন্সপিরেটরি ডেফিসিয়েন্সি ও আরো চায় কিন্তু নিতে পারছে না ওইভাবে মানে মুখ একদম এরকম করে হাঁ করে নিতে গানটা খুলে দেয় পজিশনিং হচ্ছে সিটিং আপরাইট মানে সোজা হয়ে বসবে সিটিং আফটার আপরাইট সিটিং আপরাইট 90 ডিগ্রি এটা শোয়ানো যাবে না বা হেলানো যাবে না যদি সিভিয়ার হয় বসিয়ে মানে কি মানে এরকম বসবে অথচ পেছনে বালিশ থাকবে মানে একবারে বসে নয় কি পাটা তো সরিয়ে দেবে আর আমাকে বঙ্কো ডায়ালেটর দিতে হবে বঙ্কো ডায়ালেটর মানে হচ্ছে আমার নেবুলাইজেশন বঙ্কো ডায়ালেটরস BRONCHO বঙ্কো ডায়ালেটরস BIALATORS আবার বলুন স্যার BIALATORS বঙ্কো ডায়ালেটরস asthma back and for asthma or COPD for asthma COPD এটা হলো ইমিডিয়েট ম্যানেজমেন্ট এবার হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট কোন কোন ক্ষেত্রে কি স্পেসিফিক ট্রিটমেন্ট সেটা লিখুন এক নম্বর লিখুন অ্যাজমা অবলিক দিয়ে সিওপিডি অ্যাজমা অবলিক দিয়ে সিওপিডি ড্যাশ দিয়ে লিখুন
ফেলিওরের ক্ষেত্রে ডায়াবেটিক্স দিতে হবে। হার্ট ফেলিওরের ক্ষেত্রে ডায়াবেটিক্স ডাইউরেটিক্স DIURETICS ডাইউরেটিক্স কমা দিয়ে লিখুন O2 আর কিছু ওষুধ যেগুলোতে নাইট্রেটস এবং এসি ইনহিবিটরস আছে সেই জাতীয় ওষুধ খেতে হবে। নাইট্রেটস অ্যান্ড এসি ইনহিবিটরস থেরাপি বা মেডিসিন। এসি ইনহিবিটরস ACU, এসিই ACE, inhibitors 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 diabetics কি স্যার? ডায়াবেটিস হচ্ছে নাইট্রেটস আর কি Diabetes, ACE, হচ্ছে inhibitors. ECE তাদের হার্টের ইউরিনেশন করে Inhibitors. পেচ্ছাপ করিয়ে দিয়ে ওটাকে হার্টটাকে ইয়ে করা এগুলোর ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার থাকে, হাই প্রেশারটাকে কমিয়ে দেয় ইউরিনাইজেশন করে। Catheter, স্যার? না না নর্মাল ইউরিনেশন করবে, বারবার বাথরুম গিয়ে ইউরিন করবে, করে প্রেশারটাকে কমাবে। নেক্সট হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়ার ক্ষেত্রে ক্যাথিটার কখন করায়? এমন একটা কন্ডিশন যখন পেশেন্ট বাথরুম যেতে পারবে না বা অপারেশনের পরে, হ্যাঁ হ্যাঁ সেন্সলেস থাকলে হবে তো বেরিয়ে যাবে, সেই ক্ষেত্রে ক্যাথিটার। নিউমোনিয়া অ্যান্টিবায়োটিক্স ড্যাশ দিয়ে ইউজ অ্যান্টিবায়োটিক্স নেক্সট অ্যানিমিয়া ইউজ অ্যান্টিবায়োটিক। নিউমোনিয়ার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে, অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে। নেক্সট হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়ার ক্ষেত্রে আয়রন থেরাপি করবো, আয়রন ট্যাবলেট খাওয়াবো 6 মাস 3-4 মাস তো কন্টিনিউ খেতেই হবে আয়রন থেরাপি। আর যদি সিভিয়ার অ্যানিমিয়া হয় অবশ্যই, তাহলে তো তার সিভিয়ার অ্যানিমিয়া হলে তো হিমোগ্লোবিন কমে যাবে, 6-7 নেমে যাবে, তখন কি করবো? একদম মানে ওটা ছাড়া উপায় নেই। ব্লাড দেওয়া ছাড়া তার উপায় থাকবে না। ব্লাড দিতে হবে, 2 বোতল আগে ব্লাড দিয়ে দাও, তারপর যা আবার হবে। কি হলো? আচ্ছা সিভিয়ার অ্যানিমিয়া Severe অ্যানিমিয়া লিখতে বললাম, সিভিয়ার Severe অ্যানিমিয়া ব্লাড ট্রান্সফিউশন, ওটা সিভিয়ার অ্যানিমিয়ার ক্ষেত্রে বললাম। হয়ে গেল। আর এমবোলিজম, এমবোলিজমের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খেতে হবে, তাহলে ওটা বলে যাবে। ব্লাডটা তরল করার জন্য কি ওষুধ? এমবোলিজম দেখুন। নেক্সট অ্যানিমিয়া হলো এমবোলিজম, যখন এমবোলিজম থাকবে ব্লাড সার্কুলেশনে এমবোলিজমের ক্ষেত্রে অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খেতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট ওষুধ খেতে হবে। অ্যান্টিকোয়াগুলেন্ট অ্যান্টিকোয়াগুলেন্ট যাদের প্লেটলেটের কারণে হয়, এই দেখবে অনেক বয়স্ক ব্যক্তিদের স্কিনের উপরে রক্ত জমাট বাঁধে, লাল হয়ে যায় প্রথমে, তারপর নীল হয়ে যায়, বেগুনি হয়ে যায়, এটা হচ্ছে প্লেটলেট ডিসঅর্ডার, এটাতে কিন্তু ক্লটিং হয়। এই ক্ষেত্রে
ওই পেশেন্টের যদি বিপি হাই থাকে, মানে না থাকলেও তাকে অ্যান্টিকোয়াগুলেন্ট একটা দেওয়া হয়। আচ্ছা, এটা হয়ে গেল স্পেসিফিক ট্রিটমেন্ট। আর একটা লং টার্ম ম্যানেজমেন্ট, মানে এবার থেকে সে এটা মেনে চলবে। হ্যাঁ, এবার থেকে সে বরাবর মেনে তাকে এটা চলতে হবে। এটা হচ্ছে লং টার্ম ম্যানেজমেন্ট। এক নম্বর আছে লং টার্ম ম্যানেজমেন্ট। এক নম্বর লিখুন পালমোনারি রিহ্যাবিলিটেশন। পালমোনারি রিহ্যাবিলিটেশন। পালমোনারি রিহ্যাবিলিটেশন। এবার সেখানে ও ইয়ে করতে পারে, এই ইয়ে স্পাইনোমেট্রি দিয়ে বরাবর প্র্যাকটিস করতে পারে, অথবা মেডিটেশন করতে পারে, অথবা জোরে শ্বাস নিয়ে জোরে ছাড়া এগুলো করতে পারে। প্রাণায়াম যেটা সেটাও করতে পারে। এইগুলো ওকে মেনে চলতে হবে। 2 নম্বর লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন, যদি বা হিস্ট্রিতে স্মোকিং এর হিস্ট্রি থাকে বা সেডেন্টারি লাইফ লিড করে বা যদি বেশি ওবেসিটি বা ওয়েটি হয়ে যায়, তাহলে এগুলোকে ওকে চেক করতে হবে। লাইফস্টাইল মডিফিকেশনে ড্যাশ দিয়ে লিখুন স্টপ স্মোকিং। স্টপ স্মোকিং, exercise and weight reduction. Exercise and weight reduction. ওজন কমাতে হবে, ওজন কমাতেই হবে। Exercise and weight reduction. আর একটা লাস্ট যেটা রেগুলার ফলো আপ। লাস্ট কি পয়েন্টটা? লাস্ট পয়েন্ট হচ্ছে এটা হয়ে গেল একটা পালমোনারি রিহ্যাবিলিটেশন, একটা লাইফস্টাইল মডিফিকেশন, একটা লাস্ট যেটা রেগুলার ফলো আপ। রেগুলার রেগুলার ফলো আপ, ঠিক আছে? এইভাবে আমরা ব্রেথলেসনেস একটা সিমটম কিন্তু, এটা কিন্তু রোগ নয়। এবার এই যে রোগগুলো সিওপিডি, অ্যাজমা, এগুলো বললাম, ওর আন্ডারে কিন্তু এটা হচ্ছে সিমটম, শ্বাসকষ্ট। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আছে। এই রক্ত অনেক সময় আঘাত লাগলে কোথাও, সেখানে রক্ত মানে জমাট বেঁধে যায়, এই ক্ষেত্রে স্যার ওটা ওটা তো রক্ত জমা বাঁধতেই হবে, না হলে তো ব্লিডিং হয়ে যাবে। এবার না হালকা হালকা হ্যাঁ, হয়তো এবার কালসিটে যেটা পড়ে, হ্যাঁ। যেটা ওইটা একটু ওষুধ খেলে ওটা ছেড়ে যাবে। ওরা যদি বাইরে সম্ভব জেল লাগান, ওটা ছেড়ে যাবে। অটোমেটিক ওটা আবার কিন্তু পরে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে না, যায়। ওটা যদি রয়ে যায় মুশকিল হয়ে যাবে। যেটা রয়ে যায় সেটাকে কেটে ব্লিডিং করাতে হয়, মানে কাট দিয়ে ব্লিডিং করাতে হয়, নাহলে হবে না। ব্লিডিং না হলে ওটা হ্যামারেজ হয়ে কালো যাবে। রক্ত বেরিয়ে যাবে।